লিবিয়া খুবই সিকিউরড একটা রাষ্ট্র ছিল। সেখানে চুরি ডাকাতি, ছিনতাই এসব ঘটনা একেবারেই কম ছিল। আমরা বাংলাদেশিরা খুবই নিরাপদ একটা জীবনযাপন করতাম সেখানে। আক্ষরিক অর্থেই আমরা ঘুমানোর সময় দরজা খুলে ঘুমাতে পারতাম। গাদ্দাফির শাসনামলে লিবিয়াতে কেউ গাদ্দাফি শব্দটা উচ্চারণ করতো না। বাংলাদেশিরা আমরা বলতাম গাদ্দাফি না বলে আমরা বলতাম বড় সাহেব, বড় মিয়া এ ধরনের শব্দ ব্যবহার করতাম। লিবিয়াতে গাদ্দাফির আমলে দাড়ি রাখা ভার্চুয়ালি নিষিদ্ধ ছিল। ইভেন মসজিদের যে ইমামরা তারা পর্যন্ত ক্লিন শেভড ছিল। সব মিলিয়ে বলা যায় যে গাদ্দাফির আমলে লিবিয়া খুবই শান্তিপূর্ণ ছিল, কোনো ঝামেলা ছিল না, কিন্তু মত প্রকাশের স্বাধীনতাটা ছিল না। 2011 সালে লিবিয়াতে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, যেটা আমরা জানি আরব বসন্তের ধারাবাহিকতায়। এই যুদ্ধের পুরো সময়টা আমি লিবিয়াতে ছিলাম এবং প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাসার সামনে এই বাসাটা মিসাইল পরে ধ্বংস হয়ে গেছে, পরের দিন ওই বাসাটা ধ্বংস হয়ে গেছে এবং আমরা অপেক্ষা করছি যে কোনো একদিন হয়তো আমাদের বাসাও একটা মিসাইল এসে পড়বে। যেদিন যুদ্ধ শেষ হয় তার মাত্র 3 দিন আগে বিদ্রোহীরা আমাদের একদম বাসায় ঢুকে পড়ে। এবং আসসালামু আলাইকুম, আমি মোজাম্মেল হোসেন তোহা। আমি লিবিয়া প্রবাসী একজন লেখক। লিবিয়া প্রবাসী বলতে আমি ছোটোকাল থেকেই লিবিয়াতে বেড়ে উঠেছি। আমার জন্ম বাংলাদেশে, কিন্তু আমি একেবারে ছোট থাকতে 2 বছর যখন বয়স তখনই আমি লিবিয়াতে চলে যাই আমার পরিবারের সাথে। আমার আব্বা সেখানে চাকরি করতো সেই সুবাদে। এরপর থেকে আমার বেড়ে ওঠা লিবিয়াতে এবং আমার পড়াশোনা এবং এখন যে চাকরি করছি সবই লিবিয়াতে। তো ছোটোকাল থেকে আমি লিবিয়ান সমাজ এবং লিবিয়ার যে পরিস্থিতি সেটা আমি দেখে বড় হয়েছি। এবং আমার যে অভিজ্ঞতা আমি যতটুকু দেখেছি, লিবিয়া খুবই সুন্দর, খুবই গোছানো, খুবই শান্তিপূর্ণ একটা রাষ্ট্র ছিল। লিবিয়ানরা অর্থনৈতিক দিক থেকে লিবিয়ানরা খুব বেশি উন্নত ছিল না, যদি আমরা তুলনা করি অন্যান্য গালফ কান্ট্রির সাথে, সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত এসব দেশের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে তেল সমৃদ্ধ অন্যান্য দেশের সাথে আর কি, সেই তুলনায় লিবিয়ান নাগরিকদের জীবন ব্যবস্থা অত উন্নত ছিল না। লিবিয়ানরা তুলনামূলকভাবে অর্থনৈতিকভাবে কম সমৃদ্ধশালী ছিল। কিন্তু যে ব্যাপারটা আমরা ছোটোকাল থেকে লক্ষ্য করেছি, লিবিয়া খুবই সিকিউরড একটা রাষ্ট্র ছিল। সেখানে চুরি ডাকাতি, ছিনতাই এসব ঘটনা একেবারেই কম ছিল। আমরা প্রবাসীরা, বাংলাদেশিরা খুবই নিরাপদ একটা জীবনযাপন করতাম সেখানে। এবং যেটাকে বলা যায় যে রাতে ঘুমানোর সময় দরজা খুলে ঘুমানো, আক্ষরিক অর্থেই আমরা ঘুমানোর সময় দরজা খুলে ঘুমাতে পারতাম। আমাদের কখনো ভয় ছিল না যে কেউ ঢুকবে বিনা অনুমতিতে, চুরি ডাকাতি করবে, এ ধরনের কোনো ভয় ছিল না। এবং খুব কম সময় আসলে আমরা চেক করতাম যে আমাদের দরজাটা আসলে বন্ধ নাকি খোলা। অনেক সময় এরকম হতো যে দরজা খোলা রেখেই আমরা ঘুমিয়ে গেছি, লক করে নিই। রাস্তাঘাটে চলাফেরার সময় এরকম ব্যাপার ছিল, আমরা এক শহর থেকে অন্য শহরে রাতের বেলা বাংলাদেশিরা এক শহর থেকে অন্য শহরে ড্রাইভ করে চলে যেতে পারতো। কারো কোনো ভয় ছিল না যে কেউ থামাবে, গাড়ি ছিনতাই করে নিয়ে যাবে, এ ধরনের কোনো ভয় ছিল না। একটা ব্যাপারে একটু সমস্যা ছিল, সেটা হচ্ছে নেগেটিভ ছিল। সেটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা অতিরিক্ত কড়াকড়ি ছিল। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। যেমন গাদ্দাফির শাসনামলে লিবিয়াতে কেউ গাদ্দাফি শব্দটা উচ্চারণ করতো না। ইভেন বাংলাদেশিরা আমরা বলতাম গাদ্দাফি না বলে আমরা বলতাম বড় সাহেব, বড় মিয়া এ ধরনের শব্দ ব্যবহার করতাম। এ কারণে যে সেখানে সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার বাহিনীগুলো এত বেশি সমাজে বিস্তৃত ছিল। এটা অনেকটা স্টাসি মডেল, পূর্ব জার্মানির যে মডেল ছিল অনেকটা সেই মডেল। এটা শুধুমাত্র লিবিয়াতে না, অনেকগুলো আরব রাষ্ট্রে এ ধরনের মডেল প্রচলিত ছিল। ইরাক, সিরিয়া, সেখানে সবগুলোতেই পাবলিকের উপর এভাবে গোয়েন্দাগিরি করা হতো যে কেউ রাষ্ট্রবিরোধী বা বলা যায় যে সরকারের যিনি আছেন তার বিরুদ্ধে কিছু করছে কিনা, কিছু বলছে কিনা নজরদারি করার জন্য। তো সেজন্য এরকম সম্ভাবনা ছিল এবং এ ধরনের কিছু ঘটনাও ঘটেছিল যে কেউ হয়তো কথাবার্তার মধ্যে গাদ্দাফি সম্পর্কে কিছু একটা বলল, পরের দিন তাকে ডেকে নিয়ে যাওয়া হলো যে তুমি গাদ্দাফি সম্পর্কে কী বলেছো, এ ধরনের জিজ্ঞাসাবাদ করা হতো। তো সেজন্য কেউ গাদ্দাফির নাম উচ্চারণ করতো না। কেউ সরকার বিরোধী কোনো কর্মকাণ্ড তো দূরের কথা, সমালোচনা করতো না। প্রচণ্ড এক ধরনের ভয়ের সংস্কৃতি ছিল। আরও ব্যাপার ছিল, যেমন ধরা যায় যে উদাহরণ হিসেবে বলা যায় যে লিবিয়াতে গাদ্দাফির আমলে দাড়ি রাখা ভার্চুয়ালি নিষিদ্ধ ছিল। কাউকে আমরা দাড়ি রাখতে দেখতাম না। ইভেন মসজিদের যে ইমামরা তারা পর্যন্ত ক্লিন শেভড ছিল। কারণ দাড়ি রাখলে সন্দেহ করা হতো সে হয়তো ইসলামপন্থী কোনো রাজনৈতিক বা সশস্ত্র কোনো গোষ্ঠীর সাথে যুক্ত, এবং সে কারণে তার উপর নজরদারি অনেক বেড়ে যেত বা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হতো, গুম করে ফেলা হতো, এ ধরনের ঘটনা ঘটতো। তো সব মিলিয়ে বলা যায় যে গাদ্দাফির আমলে লিবিয়া খুবই শান্তিপূর্ণ ছিল, কোনো ঝামেলা ছিল না, কিন্তু
মত প্রকাশের স্বাধীনতাটা ছিল না। অনেক তুলে নিয়ে যাওয়া, গুম হওয়ার ঘটনা অনেক ঘটেছিল। 2011 সালে লিবিয়াতে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, যেটা আমরা জানি আরব বসন্তের ধারাবাহিকতায়, এবং দীর্ঘ 8 মাসের মতো যুদ্ধ চলে। যুদ্ধের মধ্য দিয়ে গাদ্দাফির পতন হয়। এই যুদ্ধের পুরো সময়টা আমি লিবিয়াতে ছিলাম, আমি এবং আমরা। এবং লিবিয়ার যে শহরটাতে আমরা ছিলাম সেটা হচ্ছে সির্ত। এই সির্ত শহরটি হচ্ছে গাদ্দাফির জন্মস্থান এবং শেষ পর্যন্ত মৃত্যুস্থান। সির্তের জনগণ প্রায় সবাই, আমি বলতে পারি কমপক্ষে 80% গাদ্দাফির একেবারে ডাইহার্ড সমর্থক। প্রথম দিকে সির্তে যুদ্ধ প্রবেশ করেনি, কিন্তু শেষের দিকে সেপ্টেম্বর মাসে যুদ্ধ একেবারে সির্তে প্রবেশ করে। তখন লিবিয়ার অধিকাংশ শহর বিদ্রোহীরা দখল করে নিয়েছে। ত্রিপলি বিদ্রোহীদের দখলে চলে গিয়েছে, সেখানে তারা সরকার স্থাপন করেছে। কিন্তু সির্ত সহ খুবই আর 2টা বা 3টা শহর শুধুমাত্র গাদ্দাফির নিয়ন্ত্রণে ছিল। এবং তখন গাদ্দাফি এবং তার ছেলেরা সির্তে এসে আশ্রয় নিয়েছিল, যেটা আমরা তখন জানতাম না, পরবর্তীতে জানতে পেরেছি। তো পুরো লিবিয়া বিদ্রোহীদের দখলে, শুধুমাত্র সির্ত গাদ্দাফির দখলে। এরকম অবস্থায় আমরা সির্তে অবস্থান করছি। আমাদের চারপাশে বিদ্রোহীরা ঘিরে ফেলেছে। প্রতিনিয়ত সেখান থেকে তারা মিসাইল মারছে, রকেট নিক্ষেপ করছে, এবং উপর থেকে ন্যাটো কন্টিনিউয়াসলি বম্বিং করছে। এরকম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা ফিরতে ছিলাম। আমাদের আসলে বের হওয়ার কোনো উপায় ছিল না। প্রথম দিকে উপায় ছিল, কিন্তু তখন আমরা বের হইনি, তখন আমরা অতটা সিরিয়াস মনে করিনি। কিন্তু পরবর্তীতে যখন যুদ্ধ একেবারে চলে আসে, তখন আসলে আর বের হওয়ার তেমন কোনো সুযোগ ছিল না। তো আমরা এরকম অবস্থার মধ্যে দিয়ে গেছি যে আমাদের খাবার শেষ হয়ে গেছে, আমাদের ইলেকট্রিসিটি নেই প্রায় 2 মাস ধরে, গ্যাস নেই। আমরা কাঠ সংগ্রহ করে সেই কাঠের মধ্যে আগুন দিয়ে আমরা রান্নাবান্না করছি। এরকম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গেছি, এবং প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাসার সামনে এই বাসাটা মিসাইল পড়ে ধ্বংস হয়ে গেছে, পরের দিন ওই বাসাটা ধ্বংস হয়ে গেছে, এবং আমরা অপেক্ষা করছি যে কোনো একদিন হয়তো আমাদের বাসাও একটা মিসাইল এসে পড়বে। তো যাক, শেষ পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের কিছু হয়নি, আমরা বেঁচে গেছি। এবং শেষ পর্যন্ত যখন যেদিন যুদ্ধ শেষ হয় তার মাত্র 3 দিন আগে বিদ্রোহীরা আমাদের একদম বাসায় ঢুকে পড়ে এবং আমাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এবং তার মাত্র 3 দিন পরেই তারা গাদ্দাফিকে ধরে ফেলে। এবং খুবই ইন্টারেস্টিংলি, আমরা তখন জানতাম না, কিন্তু গাদ্দাফি যে ছিল এই 1 মাস 1.5 মাস, আমরা যে বাসাটায় ছিলাম গাদ্দাফি ছিল তার থেকে মাত্র 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার দূরে একটা বাসায়। সেটা আমরা জানতাম না, লিবিয়ানরা কেউ জানতো না, শুধুমাত্র গাদ্দাফির ক্লোজ সার্কেল যারা ছিল তারা জানতো। তো পরবর্তীতে গাদ্দাফি সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তাকে সেখান থেকে ধরে ফেলা হয়। এবং আমরা ঘটনাটা প্রত্যক্ষ করি। গাদ্দাফিকে আমরা সরাসরি দেখিনি, কিন্তু গাদ্দাফির ছেলেকে যে ধরা হয়েছে তার লাশ আমরা চোখের সামনে দেখেছি। তো যুদ্ধের পর লিবিয়ার পরিস্থিতি পরিবর্তিত হয়, এবং যে পরিবর্তনটা আমরা লক্ষ্য করি যে লিবিয়ার অর্থনীতিতে কিছুটা পরিবর্তন আসে। অর্থনীতি অনেকটা উন্মুক্ত হয়ে যায়। আগে অনেক রেস্ট্রিকশন ছিল, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে অবরোধ ছিল বিদেশের, সেগুলো ধীরে ধীরে উঠে যায়। ফলে অর্থনীতি অনেকটা উন্মুক্ত হয়, এবং কিছু দিক থেকে অনেক খারাপ হয়। তারল্য সংকট অনেক বৃদ্ধি পায়, ফলে অনেক মানুষের অনেক কষ্ট হয়। কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে অনেক মানুষ অনেক অর্থ উপার্জন করে এবং রাতারাতি বড়লোক হয়ে যায়। মোটামুটি বলা যায় যে লিবিয়ানদের অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে বেটার হয়। কিন্তু সিকিউরিটি সিচুয়েশন খুবই খারাপ হয়ে যায়, এবং এখনও পর্যন্ত বলা যায় যে লিবিয়ার সিকিউরিটি সিচুয়েশন খুবই খারাপ। মানুষের জীবনের নিরাপত্তা একেবারেই কম। তো লিবিয়ার এই অভিজ্ঞতা থেকে আমি এটাই দেখতে পাই যে আসলে মানে আরব বসন্ত যে হলো, সেটা আসলে লিবিয়ার ক্ষেত্রে খুব বেশি সফলতা নিয়ে আসেনি। লিবিয়ানরা যেরকম আশা করেছিল, বলা হয় যে লিবিয়ানরা আশা করেছিল যে গাদ্দাফিকে সরালে তাদের দেশটা দুবাইয়ের মতো হয়ে যাবে, কিন্তু বাস্তবে দুবাইয়ের মতো হয়নি, বরং লিবিয়া অনেকটা মানে উত্তর দিকে না গিয়ে বরং দক্ষিণ দিকে চলে গেছে, আফ্রিকার দেশগুলোর লেভেলে নেমে গেছে। তো আমার আসলে লিবিয়ার রাজনীতি বা কোনো দেশের রাজনীতি নিয়েই কখনো খুব বেশি আকর্ষণ ছিল না, খুব বেশি মাথা ব্যথা ছিল না। কিন্তু লিবিয়ার যুদ্ধ যখন একেবারে আমার মাথার উপর এসে পড়ে, তখন থেকেই মোটামুটি আমার একটা আগ্রহ জন্মাতে থাকে যে এই যুদ্ধগুলো কেন ঘটছে, কিভাবে ঘটছে, এখানে লিবিয়ানরা কেন এরকম জানপ্রাণ দিয়ে যুদ্ধ করছে। দুই পক্ষে দেখা যাচ্ছে যে একই পরিবারের এক ভাই এই পক্ষে যুদ্ধ করছে, এক ভাই ওই পক্ষে যুদ্ধ করছে। এরকম প্রচুর ঘটনা আছে। আমরা যে বাসায় ছিলাম সেই বাসার যে বাড়িওয়ালা, তাদের 5 ছেলে ছিল, 5 ভাই তারা। 5 ভাইয়ের মধ্যে হচ্ছে 2 ভাই বিদ্রোহীদের পক্ষে, 3 ভাই গাদ্দাফির পক্ষে, এবং এক ভাই গাদ্দাফির পক্ষে নিয়মিত অস্ত্রশস্ত্র নিয়ে ফ্রন্টলাইনে যাচ্ছে, আরেক ভাই বিদ্রোহীদের পক্ষে যাচ্ছে, এরকম অবস্থা ছিল। তো এগুলো আমাকে খুবই আগ্রহী করে তোলে যে ব্যাপারগুলো বোঝার জন্য যে আসলে কি হচ্ছে এখানে, কেন হচ্ছে, এবং বিদেশিরা যে এত ইনভলভড হচ্ছে কেন হচ্ছে, এই স্বার্থগুলো কী।
তো লিবিয়ার যুদ্ধে শেষ হওয়ার পরেও কিন্তু লিবিয়ার রাজনৈতিক সংকটের সমাধান হয়নি, বরং ২০১১ সালের শেষের দিকে যুদ্ধ শেষ হয় এবং এরপর ২০১২ সালে একটা নির্বাচন হয়, মোটামুটি শান্ত অবস্থা ফিরে আসে। কিন্তু এরপর ২০১৪ সালে নতুন করে আবার গৃহযুদ্ধ শুরু হয়ে যায় লিবিয়ার দুই অংশের মধ্যে, পূর্ব এবং পশ্চিম। এবং সেখানে দেখা যায় যে এক পক্ষে সমর্থন দিচ্ছে তুরস্ক এবং কাতার, অন্য পক্ষে সমর্থন দিচ্ছে আরব আমিরাত প্রধানত, সেই সাথে মিশর, কিছুটা সৌদি আরব। তো এটা অনেকটা আন্তর্জাতিক একটা প্রক্সি ওয়ারে পরিণত হয় এবং পশ্চিমাদের তো ইন্ধন ছিলই, কখনো এই পক্ষে কখনো ওই পক্ষে। তো এজন্যই আমি খুবই আগ্রহী হয়ে উঠি যে লিবিয়ার রাজনীতি এবং সেই সাথে মধ্যপ্রাচ্যের রাজনীতি বোঝার জন্য, যেখানে কি হচ্ছে কেন হচ্ছে। তো সেখান থেকে মূলত আমার জার্নিটা শুরু। আমি পড়াশোনা শুরু করি, আমি বোঝার চেষ্টা করি এবং আমি টুকটাক ফেসবুকে, প্রধানত এর আগে কিছুটা ব্লগে এবং এরপর ফেসবুকে আমি লিখতে শুরু করি। যতটা আমি বুঝতে পারছি সেগুলো আমি লেখার চেষ্টা করি এবং সেগুলো লিখতে গিয়ে আমি দেখি যে মানুষ রেসপন্স করছে এবং সেখান থেকেই ধীরে ধীরে আমার লেখক হয়ে ওঠার শুরু। আমি এরপরে বিভিন্ন বিষয়ে লেখালেখি করি এবং পরবর্তীতে আমি কিছু বই প্রকাশ করি স্পাইদেরকে নিয়ে। বিভিন্ন দেশে যে বিভিন্ন স্পাইরা কাজ করে তাদের ট্রু স্টোরিগুলো নিয়ে আমি একটা বই লিখি। সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে আমি একটা বই লিখি এবং সর্বশেষ আমি ফিলিস্তিনের যে সংকটটা সেটা নিয়ে, যে সর্বশেষ অপারেশন আল-আকসা ফ্লাড, সেটা নিয়ে আমি একটা বই লিখি। ১ লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।